সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ক্লাসে ছিলাম সপ্তম অধ্যায় চলন ও অঙ্গ চালনা। আজকে আমাদের চলন এবং অঙ্গ চালনার ক্লাসের 3 নম্বর ক্লাস নেব। ক্লাসের টপিকসটি হচ্ছে উপাঙ্গীয় মানবদেহের উপাঙ্গীয় কঙ্কাল। এই উপাঙ্গীয় কঙ্কালে কী কী অংশ থাকে এ সম্পর্কে আমরা ডিটেলসে জানব। উপাঙ্গীয় কঙ্কাল, আমরা জানি উপাঙ্গীয় কঙ্কালটি হচ্ছে মূলত অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল আমাদের কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কঙ্কালটি থাকে, এই অক্ষীয় কঙ্কাল এর সঙ্গে এই যে এভাবে পাশে সাইড দিয়ে লাগানো থাকে যে অংশগুলি, কঙ্কালের যে অংশগুলি, এগুলোকে বলা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এই উপাঙ্গীয় কঙ্কালটি থেকে মূলত 4টি শিরোনামে আলোচনা করা হয়ে থাকে। একটি হচ্ছে বক্ষ অস্থিচক্র, যেখানে রয়েছে 4টি অস্থি। এরপর রয়েছে অগ্রপদ বা হাতের অস্থি, যেটাকে 60টি অস্থি রয়েছে। এরপরে রয়েছে শ্রোণী অস্থিচক্র, যেখানে 2টি অস্থি থাকে। এরপরে রয়েছে পশ্চাৎপদ বা পায়ের অস্থি, 60টি অস্থি। এখানে বক্ষ অস্থিচক্র যে 4টি অস্থির কথা বলা হচ্ছে, মূলত বক্ষ অস্থিচক্র বা পেক্টোরাল গার্ডে এটি 2টি। মানবদেহে এই পাশে এক পাশে থাকে একটি, আর এক পাশে থাকে আরেকটি পেক্টোরাল গার্ডেল। এখানে দুটি করে প্রত্যেকটি পেক্টোরাল গার্ডেলে মোট 2টি করে অংশ থাকে। এই 2টি আর এখানে 2টি, এই হচ্ছে 4টি অস্থি। এই পেক্টোরাল গার্ডেলটিকে আমরা এখন একটু ডিটেলসে জানবো যে এগুলোর মধ্যে কী কী অংশ থাকে। ঠিক আছে, এটি বক্ষ অস্থিচক্রের প্রধানতম অংশ। এটা পৃষ্ঠ দৃশ্য, অর্থাৎ পিঠের দিকে এটি পৃষ্ঠভাবে এটাকে দেখা যাচ্ছে। এখানে এই অস্থিটিকে বলা হচ্ছে স্ক্যাপুলা। এটি হচ্ছে বক্ষ অস্থিচক্রের প্রধানতম অস্থি। এই স্ক্যাপুলারকে 2টি ভাগে ভাগ করা হয়। এই স্ক্যাপুলার দেখা যাচ্ছে যে বেশ প্রশস্ত, উপরের দিকে প্রশস্ত এবং নিচের দিকে একটু চাপা। এই নিচের দিকে যে চাপা অংশটা, এটাকে বলা হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফোসা। আর এর উপরের যে প্রশস্ত অংশটা, এটাকে বলা হচ্ছে সুপ্রাস্পাইনাস ফোসা। আর এই 2 ফসার মাঝখানে একটি বেশ বড় মোটা কাটার মতো অংশ থাকে, এটাকে বলা হচ্ছে স্ক্যাপুলার কাটা বা স্ক্যাপুলার স্পাইন। এবং এই স্পাইনের অগ্রদিকে এইখানে ঠিক এখানে এখানে একটি খাঁজ থাকে, এটাকে বলা হচ্ছে অ্যাক্রোমিয়াল খাঁজ বা অ্যাক্রোমিয়ন। এই অ্যাক্রোমিয়ন খাঁজের সঙ্গেই মূলত বক্ষ অস্থিচক্রের আরেকটি যে অস্থি রয়েছে, যার নাম বলা হচ্ছে ক্লাভিকল বা ক্লাভিকুলার বোন, যেটাকে আমরা পূর্বের স্লাইডে দেখতে পাবো। এই যে এখানে যে ক্লাভিকুলার দেখা যাচ্ছে এই অস্থিটি, এটাকে কলার বোন বলা হয়ে থাকে সাধারণভাবে। এটা হচ্ছে ক্লাভিকুলার বোন। এই বোনটি মূলত এই স্ক্যাপুলার যে পিঠের দিকের অংশটা রয়েছে, স্ক্যাপুলার কাটা, সেই কাটার অ্যাক্রোমিয়ান প্রসেসের সঙ্গে এর এক প্রান্ত, ক্লাভিকুলার এক প্রান্ত যুক্ত থাকে। আর ক্লাভিকুলার আরেক প্রান্ত মূলত আমাদের যে স্টারনাম, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে বক্ষপিঞ্জরের সামনের যে অংশটা, তার নাম হচ্ছে স্টারনাম, এবং স্টারনামের প্রথম ছিদ্রটি হচ্ছে ক্লাভিকুলার নচ বা জুগুলার নচ। এই জুগুলার নচের সঙ্গে ক্লাভিকুলার আরেকটি প্রান্ত এসে যুক্ত হয়। আর আরেক প্রান্ত হচ্ছে আমরা এই যে স্ক্যাপুলার পিঠের যে স্ক্যাপুলার কাটার যে স্পাইনাস প্রসেস, স্পাইনের যে অংশটা রয়েছে, এটা বলা হচ্ছে অ্যাক্রোমিয়ন বা অ্যাক্রোমিয়াল প্রসেস। এই প্রসেসের সঙ্গে ক্লাভিকুলার অপর প্রান্ত এসে সংযুক্ত হয় এটি। আর এই এখানে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ একটি গভীর একটা গর্ত, গভীর ঠিক নয়, অগভীর, কিন্তু একটি গর্ত। এই গর্তটির নাম হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি বা গ্লিনয়েড গহ্বর। এটি হচ্ছে সেই গহ্বর, যে গহ্বরে মূলত আমাদের যে হাতের প্রথম অস্থিটি, অগ্রপদ বা হাতের প্রথম অস্থিটি, এই গ্লিনয়েড গহ্বরের মধ্যে এই হিউমেরাস, যেটি অগ্রপদের প্রথম অস্থি, এই হিউমেরাসের একটি বলের মতো অংশ রয়েছে, মস্তক অঞ্চল। এই মস্তক অঞ্চলটি এই গ্লিনয়েড গহ্বরের মধ্যে ঢোকানো থাকে, এবং গ্লিনয়েড গহ্বরের মধ্যে যে কোটর রয়েছে, যে খোপটি রয়েছে, সেটির সঙ্গে হিউমেরাসের মস্তকের একটি বলের মতো মাথা, সেটার মধ্যে বল ও কোটর নামক অস্থিসন্ধি তৈরি হয়। এই বল ও কোটর অস্থিসন্ধিটি ফ্রিলি মুভাবেল অস্থিসন্ধি। আমরা জানি যে অস্থিসন্ধি কতগুলো রয়েছে ফিক্সড, কতগুলো রয়েছে স্লাইটলি মুভ করতে পারে, গত ক্লাসে আমরা দেখেছিলাম।
এবং এটি হচ্ছে ফ্রিলি মুভেবল, কারণ এটি যদি না হতো, ওই গর্তের মধ্যে যদি বলটি ভালোভাবে না ঘুরতো, তাহলে আমরা হাতটিকে এভাবে নাড়াতে পারতাম না। আর সেজন্যই এই অস্থিসন্ধিটি ফ্রিলি মুভ করতে পারে। তো এটি হচ্ছে এই ক্যাভিটির সঙ্গে, এই গহ্বরের সঙ্গে এই হিউমেরাসের মস্তকের একটি অস্থিসন্ধি, যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে গ্লিনয়েড গহ্বর। এই গহ্বরের মধ্যে হিউমেরাসটি লাগানো অবস্থায় থাকে। সুতরাং আমরা একটু দেখতে পারি যে এটি কিভাবে কাজ করে। হ্যাঁ, এটাই হচ্ছে হিউমেরাস। এই হিউমেরাসের এই যে মস্তক, মাথাটি এই গহ্বরের মধ্যে ঢুকানো অবস্থায় রয়েছে, ফলে আমরা হাতটিকে গহ্বরের মধ্যে চালনা করতে পারছি। আর এটি হচ্ছে ক্লাভিকল। এই ক্লাভিকল, এই অস্থিটি, এই যে সুপ্রা স্ক্যাপুলার যে স্পাইন, সেখানে অ্যাক্রোমিয়ান প্রসেসের সঙ্গে সংযুক্ত থাকে এক প্রান্ত, আর অপর প্রান্তটি এখানে স্টার্নামের যে ম্যানোপ্রিয়াম রয়েছে, সেই ম্যানোপ্রিয়ামের সঙ্গে ক্লাভিকলটি লাগানো অবস্থা থাকে। এই ক্লাভিকল একটি সামনে একটি একক নলাকার অস্থি, আর এইখানে জয়েন্টের মধ্যে আসলে বিভিন্ন প্রকার অস্থিসন্ধির সঙ্গে অস্থি, তরুণাস্থি। এই যে এখানে তরুণাস্থি, এই যে নীল কালারের, ব্লু কালারের এই জায়গাটিকে বলা হচ্ছে তরুণাস্থি, কারণ তরুণাস্থি যদি না থাকে, তাহলে এই অস্থি দুই অস্থির সংঘর্ষে বহু অল্প দিনের মধ্যেই এই অস্থিটি ক্ষয়প্রাপ্ত হয়ে যেত। ফলে যে কোনো অস্থিসন্ধির জায়গায় আসলে তরুণাস্থি দেওয়া থাকে, যাতে করে সংঘর্ষ থেকে এই অস্থিগুলি রক্ষা পায়। এই জয়েন্টটা হচ্ছে গ্লিনয়েড এবং হিউমেরাসের মধ্যে জয়েন্ট, এজন্য এটাকে গ্লেনো হিউমেরাল জয়েন্ট বলা হচ্ছে, যেহেতু গ্লিনয়েড গহ্বর এবং হিউমেরাসের মধ্যকার জয়েন্ট। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, স্টার্নো এবং ক্লাভিকুলার, অর্থাৎ এখানে স্টার্নামের সঙ্গে ক্লাভিকুলার জয়েন্টটা দেখানো হচ্ছে যে এখানে, আর এটা হচ্ছে অ্যাক্রোমিয়ন ও ক্লাভিকুলের সঙ্গে সংযুক্ত, এবং এই অ্যাক্রোমিয়নটি মূলত স্ক্যাপুলার সঙ্গে সংযুক্ত থাকে। ঠিক আছে, আমরা এখন পরের স্লাইডে। হ্যাঁ, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি অগ্রপদ, আমরা কিন্তু হাত বলছি না, অগ্রপদ। আমরা টেট্রাপোডদের মধ্যে অন্তর্ভুক্ত। টেট্রাপোডদের মধ্যে রয়েছে কারো অগ্রপদ, পাখির ডানার মতো, কারো অগ্রপদ পাখনার মতো মাছের। তো আমাদের ক্ষেত্রে এটি হাতে পরিণত হয়েছে, সুতরাং আমরা এটাকে বৈজ্ঞানিকভাবে অগ্রপদই বলে থাকি। সুতরাং অগ্রপদের যে অস্থিগুলি রয়েছে সেই সংখ্যাটি আমরা এখন দেখব। আমরা দেখেছি যে অগ্রপদের 60টি, অর্থাৎ এক হাতের মধ্যে 30টি অস্থি রয়েছে, যার মধ্যে হিউমেরাস 2টি, অর্থাৎ এক হাতে একটি, অপর হাতে আরেকটি, হিউমেরাস 2টি, রেডিয়াস 2টি, আলনা 2টি, কার্পাল 16টি, মেটাকার্পাল 10টি, ফ্যালাঞ্জেস 28টি। এখানে আমরা দেখি যে হিউমেরাস, এটি হচ্ছে হিউমেরাস, এটি একটি একক অস্থি, এর সঙ্গে অন্য কোনো অস্থি থাকে না। এই হিউমেরাসের এই জায়গাটিকে বলা হচ্ছে মস্তক অঞ্চল, যেটি গ্লিনয়েড গহ্বরের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে। এই জায়গাটিকে বলা হচ্ছে শ্যাফট বা হিউমেরাসের বডি, দেহ। আর এই হিউমেরাসের এই শ্যাফট অঞ্চলে কতগুলো অমসৃণ কতগুলো অংশ থাকে খসখসে, এটাকে বলা হচ্ছে ডেলটয়েড রিজ, যেখানে আসলে পেশি সংযুক্ত হয়, বাইসেপস ট্রাইসেপস পেশি সংযুক্ত হয়। আর হিউমেরাসের শেষ প্রান্তে এসে এই দুই জায়গাটাকে এটাকে বলা হচ্ছে কন্ডাইল। এই কন্ডাইলের সঙ্গে দুটি কন্ডাইলের দুটি গর্তের মতো অংশ থাকে। কারণ দুটি থাকে কেন? এই হিউমেরাসের পরবর্তী অস্থিটি মূলত ডাবল অস্থি, যৌগিক অস্থি, এটা একক অস্থি না, দুটো অস্থি রয়েছে এখানে। ফলে দুটো অস্থিকে সংযুক্ত করবার জন্য হিউমেরাসের নিচের অংশে দুটি কন্ডাইলে দুটি ফোকর বা প্রসেস দেখা যায়। এর মধ্যে একটির মধ্যে রেডিয়াস আর একটির মধ্যে আলনা। এই আলনাটি মূলত দেহের ভেতরের দিকে থাকে, দেহের ভেতরের দিকে থাকে হচ্ছে আলনা, আর দেহের বাইরের সাইডে ওই সাইডে থাকে হচ্ছে রেডিয়াস। এবং আলনা অপেক্ষাকৃত রেডিয়াসের তুলনায় অপেক্ষাকৃত প্রশস্ত মোটা একটি অস্থি। এই অস্থিটি, এটাকে বলা হচ্ছে আলনা আর এটা হচ্ছে রেডিয়াস। এই দুটি অস্থি হিউমেরাসের পরবর্তী অস্থি। এরপরে রয়েছে এই অংশটা, যেটাকে বলা হচ্ছে কার্পাল, আমরা সাধারণত বলে থাকি কবজি। কার্পাল, এই কার্পালের 16টি, তার মানে হচ্ছে যে এই হাতে 8টি এবং অপর হাতে 8টি। এই 16টি অস্থি মূলত ছোট ছোট 3 কোণাকার বা চতুষ্কোণাকার কতগুলো ছোট ছোট অস্থি, যারা দুই সারিতে অবস্থান করে। প্রথমে 4টি, তারপরে 4টি, এভাবে 8টি অস্থি এখানে গুচ্ছবদ্ধভাবে কবজি অঞ্চল গঠন করে। এখানে কার্পালের সংখ্যার জন্য 16টি। এরপরে রয়েছে মেটাকার্পাল। মেটাকার্পাল মানে হচ্ছে করতল, অর্থাৎ পাম, হাতের যে তালু যেখানে আমরা মুঠোবদ্ধ করি,
এই জায়গাটিকে বলা হচ্ছে মেটাকার্পাল। এখানে যেহেতু 5টা আঙ্গুল আমাদের রয়েছে, ফিঙ্গার রয়েছে, এজন্য এখান থেকে এই কার্পাল থেকে 5টি মেটাকার্পাল, লম্বাটে লম্বাটে 5টি মেটাকার্পাল। আমরা পরবর্তী স্লাইডে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কার্পাল। কার্পালে ছোট 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 8টি অস্থি রয়েছে। এরপরে এই কার্পাল থেকে বেরিয়ে এসছে মূলত 5টি মেটাকার্পাল। 1 2 3 4 5, এই 5টি মেটাকার্পাল বেরিয়ে এসছে। এই 5টি আর অপর হাতে 5টি, এই হচ্ছে 10টি মেটাকার্পাল। এরপরে রয়েছে ফ্যালাঞ্জেস, আমাদের এই যে আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলোতে রয়েছে 28টি, মানে 14টি করে এক এক হাতে রয়েছে। 14টির মধ্যে আমাদের যে 4টি আঙ্গুল, 4টি আঙ্গুলে 3টি করে অস্থি রয়েছে, 1 2 3, এভাবে 3টি করে অস্থি রয়েছে 12টি। শুধুমাত্র থাম বা বৃদ্ধাঙ্গুলিতে 2টি অস্থি রয়েছে, এই 12টি এবং 2টি 14টি। এক হাতে রয়েছে 14টি এবং অপর হাতে রয়েছে 14টি, এই মোট 28টি আঙ্গুল ফ্যালাঞ্জেস রয়েছে। তো এভাবে আমাদের অগ্রপদের 60টি অস্থি আমরা গণনা করে থাকি। এক হাতে 30টি আর এক হাতে 30টি। ঠিক আছে, এবারে আমরা যাব শ্রোণী অস্থিচক্র। শ্রোণী অস্থিচক্র সেই অংশটি আমরা মূলত যে অস্থিটিকে উপর ভর দিয়ে আমরা কোনো জায়গায় বসি, নিতম্ব এলাকা, এই এলাকাটিকে বলা হচ্ছে শ্রোণী চক্র। এখানে মেরুদণ্ডের কশেরুকাও এক প্রান্তে রয়েছে, কিন্তু এই অঞ্চলে মূলত শ্রোণী চক্রটিতে 2টি অস্থি গণনা করা হয়, যদিও এখানে 6টি অস্থি থাকে, কিন্তু এক পাশের 3টিকে মিলে একটি হিপ বোন, আর এক পাশের 3টিকে মিলে একটি হিপ বোন ধরা হয়ে থাকে। এক পাশের অস্থি 3টি হচ্ছে ইলিয়াম, প্রশস্ত অংশ যেটা ইলিয়াম, এই যে চিকন এটার নাম হচ্ছে ইস্টিয়াম, আর এই অংশটা এটাকে বলা হচ্ছে পিউবিস। এই ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিস, এই 3টি নিয়ে একটি হিপ বোন এবং এপাশের এই 3টি নিয়ে একটি হিপ বোন, এবং দুই পাশের হিপ বোন এসে এখানে সংযুক্ত হয়েছে, তার ফলে ভিতর দিকে একটি ক্যাভিটি বা গহ্বরের তৈরি হয়েছে। এই গহ্বরের মধ্যে কিন্তু আমাদের বেশ গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ প্রত্যঙ্গ, নরম অঙ্গগুলো রয়েছে, যেমন ভিতরে থাকে এখানে আমাদের প্রজনন তন্ত্রের যে অংশগুলি রয়েছে, ইউটেরাস, ডিম্বাশয়, ডিম্বনালী, যোনি, এগুলো এখানে থাকে। এছাড়াও রয়েছে ইউরিজেনিটাল অংশ, রেচনতন্ত্রের অংশগুলি, যেমন এখানে রয়েছে মূত্রাশয়, ব্লাডার এবং গবিনী এখানে থাকে। ফলে এই অংশটিতে বেশ নিচের দিকে যে গ্র্যাভিটিটা রয়েছে, এটিকে গুরুত্বপূর্ণ কিছু নরম অঙ্গ রয়েছে, এদিকে সুরক্ষা প্রদান করার জন্য এখানে একটি আকার এখানে রয়েছে। আচ্ছা, এই হিপ বোন দুটি মূলত পেছন দিকে গিয়ে আমাদের মেরুদণ্ডে স্যাক্রাল অংশ বা যেটাকে স্যাক্রাম বলা হয়, সেই স্যাক্রাম অংশের সঙ্গে সংযুক্ত হয়, হয়ে এখানে কাঠামো দান করে। এখানে দুটো ছিদ্র দেখা যাচ্ছে। এইখানে যে ছিদ্রটি রয়েছে এটাকে বলা হচ্ছে অ্যাসিটাবুলাম গহ্বর, অ্যাসিটাবুলাম ক্যাভিটি, আর এটাকে বলা হচ্ছে অবটুরেটর ফোরামেন। অবটুরেটর ফোরামেন মূলত পিউবিস এবং ইস্টিয়াম এই দুটোর মাঝখানে অবস্থান করছে। আর এইখানে যে গহ্বরটি রয়েছে অ্যাসিটাবুলাম গহ্বর, এই অ্যাসিটাবুলাম গহ্বরের মধ্যে যুক্ত থাকে আমাদের যে পশ্চাৎপদের যে প্রথম অস্থি, যার নাম হচ্ছে ফিমারের মস্তক অঞ্চলটি। যেমন আমরা দেখেছিলাম হিউমেরাসের মস্তক এবং গ্লিনয়েড গহ্বরের মধ্যে যে বল ও কঠোর সন্ধি, ঠিক তেমনিভাবে একই রকমভাবে ফিমারেরও মস্তক রয়েছে। আমরা দেখব ফিমারের মস্তক এবং অ্যাসিটাবুলাম গহ্বরের মধ্যে ঠিক একই রকমভাবে সন্ধি সংগঠিত হয়ে আমাদের পাটিকে বিভিন্ন দিকে নাড়াচাড়া করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই অস্থি সন্ধিটি। সুতরাং আমাদের শ্রোণী অস্থিচক্রে এই 2টি অস্থি রয়েছে। এরপরে আমরা যাচ্ছি পশ্চাৎপদের অস্থি। পশ্চাৎপদ, এটি হচ্ছে শ্রোণীচক্রের এটি হচ্ছে অ্যাসিটাবুলাম গহ্বর। অ্যাসিটাবুলাম গহ্বরে দেখা যাচ্ছে যে ফিমার, এই ফিমার থেকে মাথাটি, ফিমারের মস্তকটি একটু বাড়ানো, হিউমেরাসের মস্তকটি ঠিক এভাবে বাড়ানো নয়, ফিমারের মস্তকটি বেশ বাড়ানো। এই অংশটা অ্যাসিটাবুলাম গহ্বরের সঙ্গে সংযুক্ত থাকে, যেখানে ফ্রিলি পাটি মুভ করতে পারে। এটি হচ্ছে দেহের দীর্ঘতম অস্থি, যার নাম ফিমার, এখানে পেশি সংযুক্ত থাকে। আচ্ছা, তার এই ফিমারটি নিচের দিকে একটি অতিরিক্ত অস্থি দেখা যায়, যার নাম হচ্ছে প্যাটেলা, যেটাকে আমরা নি বা হাঁটু বলে থাকি। এই প্যাটেলাটি রয়েছে 2টি, এপাশে একটি এপাশে একটি। এই প্যাটেলার এক প্রান্তের সঙ্গে ফিমার যুক্ত থাকে, এই প্যাটেলার আর এক প্রান্তের সঙ্গে পায়ের পরবর্তী একটি অস্থি, দ্বিতীয় অস্থি, যার নাম হচ্ছে টিবিয়া ফিবুলা। তার মধ্যে টিবিয়াটি সংযুক্ত থাকে এই প্যাটেলার সঙ্গে।
সুতরাং প্যাটেলা, এই ফিমারের পরপরে যে অস্থিটি রয়েছে তার নাম হচ্ছে প্যাটেলা বা নি অস্থি, নি বোন। আর তারপরে যে অস্থিটি রয়েছে এটি যৌগিক অস্থি। যৌগিক অস্থি বলতে এখানে দুটি অস্থি রয়েছে, একটা নাম টিবিয়া, একটা নাম ফিবুলা। এই টিবিয়া ফিবুলা আমরা দেখি যে এটা যদি দেহ হয়, দেহের দুই পায়ের দেখো ভিতরের দিকে থাকে হচ্ছে টিবিয়া, টিবিয়াটা থাকে হচ্ছে ভিতরের দিকে, আর ফিবুলাটা থাকে হচ্ছে বাহিরের দিকে। এছাড়াও এটা স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে যে দুটি অস্থির মধ্যে পার্থক্য। একটা হচ্ছে টিবিয়াটি বেশ কিন্তু ফিবুলার থেকে প্রশস্ত বা মোটা অস্থি, এবং টিবিয়া হচ্ছে দেহের দ্বিতীয় দীর্ঘতম অস্থি। ফিমারের পরপরই টিবিয়া হচ্ছে দেহের দ্বিতীয় দীর্ঘতম অস্থি। এখানে কন্ডাইল থাকে যেটার মাধ্যমে এটি প্যাটেলার সঙ্গে সংযুক্ত হয়, আর এখানে এটার সঙ্গে টার্সালের সঙ্গে সংযুক্ত হওয়ার জায়গা রয়েছে। সুতরাং টিবিয়া এবং ফিবুলা এটা হচ্ছে পায়ের দ্বিতীয় অস্থি। এরপরে এখানে তাহলে পশ্চাৎ পদে আমাদের রয়েছে ফিমার 2টি, প্যাটেলা 2টি, টিবিয়া 2টি, ফিবুলা 2টি, টার্সাল 14টি। টার্সাল মানে এই অংশ, গোড়ালির অংশটা, যেটা গোড়ালির অংশ। যেরকম আমরা কার্পাল দেখেছিলাম কবজি, কিন্তু এখানে কার্পালে ছিল 8টি 16টি অস্থি, কিন্তু টার্সালে রয়েছে 7টি 14টি অস্থি। এখানে একটা অস্থি কম আছে, কারণ নাই, এখানে একটা অস্থি কম থাকে। আচ্ছা, এরপরে এই টার্সাল থেকে মেটাটার্সাল 5টি মেটাটার্সাল এপাশে, 5টি মেটাটার্সাল এপাশে, যেটা আমাদের পদতল বা ফুট গঠন করে। এটি গঠিত হয় মেটাটার্সালের মাধ্যমে, এপাশে 5টি, এপাশে 5টি। এবং ফ্যালাঞ্জেস হাতের মতোই সেম 14টি রয়েছে প্রতি পায়ে। তার 14টার মধ্যে 4টা আঙ্গুলে 3টি করে, আর বৃদ্ধাঙ্গুলিতে 2টি। এই হচ্ছে 14টি 28টি ফ্যালাঞ্জেস। মোট 60টি অস্থি গণনা করা হয়ে থাকে, মোট 60টি অস্থি। এই হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের যে অস্থিগুলি গণনা, তার একটি সংখ্যার বিবরণ এবং গঠনগুলোর বর্ণনা। আশা করছি উপাঙ্গীয় কঙ্কালের যে সমস্যাগুলি তোমাদের থাকবে এটি সমাধান হবে। যদি তোমাদের এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই SMS বা মেসেঞ্জারের মাধ্যমে জানাতে পারো, বা গ্রুপেও দিতে পারো। আচ্ছা, সে পর্যন্ত তোমরা অবশ্যই ঘরে অবস্থান করবে, এবং স্বাস্থ্যবিধি আমাদের যেটি বলা আছে, প্রথম অবস্থাতে আমাদের হাত বারবার করে ক্লিন করতে হবে, এটি তোমরা অবশ্যই মেনে চলবে এবং রোগ থেকে দূরে থাকবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।